সেটা হচ্ছে যে এটা নিয়ে কতগুলো বিতর্ক সৃষ্টি হয়েছে। এই উৎপাদন পদ্ধতিটার ধরনটা কি, বা আসলে এটা কোন ধরনের উৎপাদন পদ্ধতি, এটা কি পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি, নাকি এটা সামন্তবাদী উৎপাদন পদ্ধতি, নাকি আধা সামন্তবাদী, নাকি আধা পুঁজিবাদী, এইগুলো নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তো সেই বিতর্ক কারা করেছে, সেই বিতর্কের ভিতর আছেন যেমন ইকোনমিস্ট যারা আছেন, তারা আছেন, তারপর যারা সোশিওলজিস্ট আছেন, এরাই বিভিন্ন ধরনের বিতর্কের সূত্রপাত হয়েছে। তো এখানে তো সবার বিতর্ক যেহেতু আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, এবং আপনাদের এখানে যেটা আপনাদের যে রিমিটার্সে দেওয়া আছে, দুইজনের বিতর্ক নিয়ে আসলে এখানে মূল আলোচনাটা, সেটা একজন হচ্ছেন হামজা আকলামি, নাম শুনেছেন, আর একজন হচ্ছেন উৎসা পাটনায়ক। হ্যাঁ, এই দুইজনের ভারতের উৎপাদন পদ্ধতির ধরনটা কি, সেই ধরন নিয়ে এই দুজনের যে ডিসকাশন গুলো, যে আলোচনাগুলো, সেটা নিয়ে আমাদের এই টপিকটা মূলত চলবে আর কি। তো এই ব্যবস্থাটা নিয়ে, অর্থাৎ এটা কখন থেকে শুরু, 1970s 60s, যেটাও আমরা কাউন্ট করতে পারি, ওই পিরিয়ডে এই ভারতের উৎপাদন পদ্ধতি বা প্রণালী নিয়ে যে তর্কটা শুরু হয়, সেই তর্কটা আসলে কোথায় শুরু হয়, মানে কোথায় এটা নিয়ে আলোচনাগুলো হয়, সেটা হয়েছে যেমন ইপিডব্লিউ, যেটা বলা হয় ইকোনমিক এন্ড পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। হ্যাঁ, একটা জার্নাল, এই জার্নালে এই লেখাগুলো শুরু হয় যে এইটা বলে, ওইটা বলে, এইভাবে বলে, এইভাবে বলে। তো যাই হোক, আমরা হামজা আলামিটা নিয়ে আগে শুরু করি। হামজা আলামি যেটা করেছেন বা যে আলোচনাটা করেছেন, সেটা তার ইন্ডিয়া এন্ড দ্য কলোনিয়াল মোড অফ প্রোডাকশন যে বইটা, সেই বইটার উপরে আলোচনাটা। আর উৎস পাঠটা ছিল তার যে এগ্রেরিয়ান রিলেশনস এন্ড রেগুলেশনস, দ্য মোড অফ প্রোডাকশন ডিবেট ইন ইন্ডিয়া, এই বইটার উপর ভিত্তি করে আলোচনা। এখন যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা ছিল আসলে 1975 এই পিরিয়ডে, এবং উৎসা পাটনায়কের পিরিয়ডটা ছিল 1999 এই পিরিয়ডে। তো 1970s এর ধরনটা কি ছিল, আমরা 1970s বা 60s দশকগুলো এক বিশেষ কারণের জন্য, কৃষি ক্ষেত্রে একটা বিশেষ কারণের জন্য বিখ্যাত। সেটা আমরা জানি যে তখন আমরা কিছু ইনোভেশন দেখি বা কিছু কৃষি ক্ষেত্রে এমন কত একটা প্রযুক্তির আবির্ভাব দেখি, যেটাকে আমরা জানি যে সবুজ বিপ্লব, যেটা বলছিলাম, এটা আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম, যেটা রুরাল ডেভেলপমেন্ট আপনি বলছিলেন, সবুজ বিপ্লব। হ্যাঁ, সেই সবুজ বিপ্লবের দশকটা কি 60 থেকে এটা শুরু হয়েছে, এবং এটা কি, এটা হচ্ছে আপনার খুব ইন্টেন্সিভলি যে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, ধান, বীজ, সেচ, উন্নত মানের, এগুলো প্রয়োগের ফলে কি হয়, এগুলো প্রয়োগের ফলে উৎপাদনের যে একটা খুব বড় ধরনের একটা বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে নিয়ে আলোচনাটা হয়। এখন 70-এর দশকে যে সবুজ বিপ্লবের ভারতে যখন কৃষি উৎপাদন ব্যবস্থা একটা বড় ধরনের চেঞ্জ চলে আসলো, এই চেঞ্জ হওয়ার ফলে কি হলো, কৃষি অর্থনীতি, এই অর্থনীতি নিয়ে একটা বিতর্ক শুরু হলো। বিতর্কটা হচ্ছে, এখন প্রশ্নটা ওঠে যে আসলে ভারতের এই যে কৃষি অর্থনীতি, এটা কোন ধরনের অর্থনীতি? এটা কি সামন্ততন্ত্র, নাকি এটা কি পুঁজিতন্ত্র, নাকি এটা কি ট্রানজিশনাল পিরিয়ডে আছে, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে কি এটা পুঁজিবাদী, এখন তাহলে এই বিতর্কের উৎসটা কিভাবে হয়েছে? আসলে বিতর্কের উৎসটা হয়েছে, আপনারা আরেকটা কোর্স আপনারা পড়েছেন, ওটা হচ্ছে ডেভেলপমেন্টে আমি জানি না মনে আছে কিনা, যে গুন্ডার ফ্রাঙ্কের যে থিওরি গুলা তখন পড়েছিলেন, এজি ফ্রাঙ্কের যে থিওরি, সেখানে বলা আছে যে ওই থিওরিতে তিনি যে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কৃষির যে উৎপাদন প্রণালী বা কৃষি বিষয়ক যে উৎপাদন, সেই বিতর্কটা এজি ফ্রাঙ্ক তুলে ধরার চেষ্টা করেছিলেন।
হ্যাঁ, অর্থাৎ তিনি তখন ল্যাটিন আমেরিকার দেশগুলোতে উৎপাদনের ধরন কি, ওটা কোন নেচার বা কিভাবে হয়, কারা প্রায়োরিটি লাভ করে, পুঁজিবাদ হলে সেটা কিভাবে অ্যাকুমুলেশনটা হয়, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু এই জিফ্রাঙ্ক আলোচনাটা করেছিলেন। এখন ওই আদলে বা ওইটাকে একটা আইডিয়া হিসেবে ধরে নিয়ে কিন্তু ইন্ডিয়ার এই কৃষি বিতর্কটা শুরু হয়। হ্যাঁ, এখন হামজা আলামি কোন কনটেক্সটে ব্যাপারটাকে দেখছেন, উনি বলছেন যে আমরা যদি ইন্ডিয়ার কৃষি উৎপাদন পদ্ধতিটাকে যদি দেখি তাহলে কিন্তু আমাদেরকে যে শুধু পুঁজিবাদ দিয়ে এটাকে ব্যাখ্যা করব সেটা কিন্তু হবে না। হ্যাঁ, খালি পুঁজিবাদী কনটেক্সটে এটাকে দেখলে হবে না বা সামন্ততন্ত্রের কনটেক্সটে এটাকে দেখলে হবে না। এটাকে কিভাবে দেখতে হবে, এটাকে গ্লোবাল যে একটা ইকোনমিক নেচার আছে, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতির যে চরিত্রটা আছে সেই চরিত্রের আলোকে কিন্তু ইন্ডিয়ার অর্থনীতির চরিত্রটা দেখতে হবে। কেমন? এবং আরো যদি খুব ডিপলি যায় তাহলে বলছে শুধু গ্লোবালি যেমন দেখতে হবে, পাশাপাশি আরেকটা কনটেক্সটে দেখতে হবে। সেটা হচ্ছে ইন্ডিয়া তো উপনিবেশিক হিসেবে ছিল, ব্রিটেনের উপনিবেশিক ছিল, সেহেতু ওই উপনিবেশিক আমলে যে নেচারটা তাকেও বিবেচনায় নিতে হবে। হ্যাঁ, তাহলে হামজা আলামির মত হচ্ছে আমরা ইন্ডিয়ার অর্থনীতির চরিত্রটা যদি দেখতে চাই, উৎপাদন বিতর্কতা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু খালি within the country কি নেচার সেটা দেখতে হবে না, এটাকে গ্লোবাল ইকোনমিক কনটেক্সটে যেমন দেখতে হবে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু উপনিবেশিক হিসাবে ছিল, সুতরাং ওই উপনিবেশিকতার আলোকে কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে। কেমন? এখন তাহলে এটা যদি দেখতে চাই তাহলে কি হয়, 1947 এর দিকে যদি আমরা তাকাই, বলা হচ্ছে 47 এর আগে যে ভারতের রাজনৈতিক ক্ষমতা আসলে যারা ছিল, হ্যাঁ, যারা মধ্যবিত্ত যারা ছিল রাজনৈতিক ক্ষমতায়, তাদেরকে আসলে সবসময় ক্ষমতা থাকার জন্য তাদেরকে সমর্থন কারা দিয়েছে, সমর্থন জুগিয়েছিল আসলে ভারতের যারা পুঁজিপতি শ্রেণী ছিল, যারা পুঁজিপতি ছিল, তারা কিন্তু তাদেরকে সমর্থন জুগিয়েছে। আর এই যে উচ্চ মধ্যবিত্ত যারা ছিল তাদেরকে আবার সমর্থন জুগিয়েছে কারা, তাদেরকে সমর্থন জুগিয়েছিল যে মাস পিপল, অর্থাৎ টোটাল পপুলেশনের একটা বৃহত্তর অংশই হচ্ছে সাধারণ জনগণ। ওই সাধারণ জনগণই কিন্তু এই উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তাদেরকে সমর্থন দিয়েছিল। তার মানে কি, অর্থাৎ বড় ভূমির মালিক যারা ছিল বা ভূস্বামী যারা ছিল তাদের সম্পর্ক ছিল কাদের সাথে, তাদের সম্পর্ক ছিল উপনিবেশিক শক্তি যারা আছে সেই উপনিবেশিক শক্তির সাথে তাদের সম্পর্ক ছিল। অর্থাৎ এখানে ক্লাস রিলেশনসটা একটু মানে কমপ্লিকেটেড। হ্যাঁ, এক শ্রেণীর সাথে এক শ্রেণীর যোগাযোগ একটু ভালো ছিল, আরেক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর স্বার্থের কারণে শ্রেণী যে আমার ইন্টারেস্ট আমি কোথায় বেনিফিটেড হব, যে যাদের সাথে সম্পর্কটা রাখতে বেনিফিটেড হব সেই ক্লাস তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে। এর ফলে কি হয়েছে, ভারতে যখন কংগ্রেস ক্ষমতা আসে, সেই কংগ্রেস ক্ষমতা আসার পর যখন আপনারা জানেন যে ব্রিটিশ পিরিয়ডে যেমন ভূমি সংস্কার হয়েছিল বিভিন্ন ধরনের, আবার ব্রিটিশ পিরিয়ডেও কিন্তু অনেকগুলো ভূমি সংস্কার হয়েছিল। এক একটা ভূমি সংস্কারের মাধ্যমে আসলে জমির মালিকানার ধরন অথবা যারা জমির মালিক তাদের সাথে যারা ভূস্বামী বা ভূমিহীন যারা, তাদের যে নেচারটা সেই নেচারটাও কিন্তু পরিবর্তিত হয়েছে। তখন তাহলে 1950-এর দিকে বা 1947-এর পর যখন 1950-এর একটা বড় ধরনের ভূমি সংস্কার হয়, তার আগের কথা বলছি, কংগ্রেস ক্ষমতায় আসার পর যে ভূমি সংস্কার আইনটা পাস হয় সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু ভূস্বামী যারা ছিল আসলে এটা যে যারা ভূমিহীন তাদের পক্ষে খুব একটা কাজ করেনি, এটা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যালি এটা চলে যায় কাদের পক্ষে, এটা ভূস্বামীদের পক্ষে চলে যায়। ফলে এই ভূমি সংস্কার যেটা করা হয়েছে সেই রিফরমেশনটা অ্যাকচুয়ালি বলা হয় যে এটা সাকসেসফুল হয়।
হ্যাঁ, ভূমি সংস্কার করা হয় কেন? করা হয় যেন অধিকাংশ যারা ভূমিহীন তাদের যে একটা তারা বেনিফিটেড যেন হয় সেটার জন্য। বা যাদের কোনো জমি নেই তাদের কিন্তু যাদের বেশি জমি আছে সেই বেশি জমিওয়ালাদের থেকে জমি নিয়ে যারা ভূমিহীন তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়। তাদেরকে যেন একটু সুযোগ সুবিধাটা দেওয়া ম্যাডাম হয়। এখানে ভূমিহীন বলতে উচ্চ মধ্যবিত্ত বা ভূস্বামীদের বোঝানো হচ্ছে ম্যাডাম। না, না, ভূমিহীন তারা কেন হবে? তারা ম্যাডাম হচ্ছে ভূস্বামী। ভূমিহীন ভূস্বামী না না হচ্ছে আমি যারা বলছি ভূস্বামী, এখানে ভূস্বামী বলতে যে ওখানে জি 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 হুম, ভূস্বামী মানে কি? ভূস্বামী হচ্ছে যাদের অনেক জমি আছে, অনেক জমির মালিক যারা তারা হচ্ছে জি ম্যাম ভূস্বামী। আর ভূমিহীন কি? যার কোনো ভূমি নাই জি তারাই জি হচ্ছে ভূমিহীন। কেমন? এখন বলা হচ্ছে কি কংগ্রেস ক্ষমতায় আসার পর এই যে ভূসংস্কার আইন যেটা পাস হলো সেটা জি আলটিমেটলি কাদের পক্ষে গেল? সেটা গেল চলে গেল ভূমিহীনদের পক্ষে। হ্যাঁ? ভূস্বামীদের পক্ষে, সরি, না, ভূস্বামীদের পক্ষে চলে গেল। ফলে ভূস্বামীদের কি হলো? পক্ষে জি হ্যাঁ, ফলে হলো কি এই যে ভূসংস্কারটা করা হলো সেটা আসলে খুব একটা সাকসেসফুল হয় নাই। এর ফলে কি হলো ব্যর্থ হলো। 1950 হ্যাঁ 1950 পর নতুন আরেকটা ভূসংস্কার করা হলো সেটা একটু পরে বলছি। কিন্তু এই যে ভারতের কৃষি উন্নয়নের কথা যখন বলা হচ্ছে স্বাধীনতার পরেই ভূমি সংস্কারের সাথে গ্রাম উন্নয়ন প্রোগ্রামে একটা যে রিলেশন সেটাকে ত্যাগ করানোর চেষ্টা করা হবে। এটা কে বলছে? এটা বলা হচ্ছে আপনারা জানেন যে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার যে নেহেরু সেই নেহেরু বলেছিলেন যে আসলে ভূমি সংস্কার এমন ভাবে করতে হবে যেন ভূমি সংস্কারের সাথে সাথে গ্রাম উন্নয়নের বিষয়টাকে অন্তর্ভুক্ত করা যায়। কারণ গ্রাম উন্নয়নটাই যদি করা যায় তাহলে আলটিমেটলি টোটাল গ্রামকে যদি উন্নয়ন করা যায় তাহলে কিন্তু বোঝা এখন গ্রাম উন্নয়নের এই যে ধারণা সেই ধারণাটা আসলে কোথা থেকে আসে? সেই ধারণাটা কিন্তু তিনি নিয়েছেন যে খোদ আমেরিকা থেকে। কারণ আমেরিকা তখন এমন একটা ধারণা তৈরি করা হয়েছিল যে গ্রাম উন্নয়ন যদি হয় তাহলে গ্রাম উন্নয়নের মাধ্যম দিয়ে কিন্তু কি করা হবে? দেশের উন্নয়ন সম্ভব হবে। হ্যাঁ, এখন তখন যে একাধিক যে গবেষণাগুলো করা হয়েছে বা যে বিভিন্ন ধরনের গবেষণাগুলো করা হয়েছে সেই গবেষণাগুলোতে দেখা গেছে কি যে ভূমি সংস্কার যেটা করা হয় সেই ভূমি সংস্কারের ফলে যদি কৃষক অথবা কৃষক মানে কি যারা সরাসরি ডিরেক্টলি উৎপাদনের সাথে জড়িত থাকে, হ্যাঁ, এই কৃষককে যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে কিন্তু ভারতের আসলে কোনখানে বলা যায় গ্রাম হবে, কিন্তু এদিকে আবার বলা হচ্ছে এই পল্লী উন্নয়ন যদি করতে হয় তাহলে পল্লীর যে প্রাণ সেটা কি? সেটা হচ্ছে কৃষক। সুতরাং কৃষককে সম্পৃক্ত করতে হবে কিসের সাথে? ভূমি সংস্কারের সাথে। এই কৃষককে সম্পৃক্ত যদি করা হয় তাহলে কি হবে? এবং তাকে উৎপাদনের সুযোগ দিতে হবে। এটা যদি করা হয় তাহলে পল্লী উন্নয়ন হবে এবং পল্লী উন্নয়ন হলেই কিন্তু তখন বলা হচ্ছে ভারতের পুরো দেশের চেহারায় কিন্তু পাল্টে যাবে। এখন এটা কেন ভাবা হয়েছিল? এটা ভাবা হয়েছিল এজন্য যে কারণ তখনকার সময় যারা বুর্জোয়া ছিল তারা কি ভেবেছিল? তারা চিন্তা করেছিল বা তারা এক্সপেক্ট করেছিল যে যারা ছোট ছোট উৎপাদনকারী যারা ছিল অর্থাৎ ক্ষুদ্র কৃষক যারা ছিল তারা যা উৎপাদন করবে এবং উৎপাদনের ফলে যদি তারা উদ্বৃত্ত উৎপাদন করে অর্থাৎ সারপ্লাস যদি তাদের প্রোডাকশন হয় তাহলে সারপ্লাস গুলো নিয়ে তারা নিজেরা বসে থাকবে না। হ্যাঁ, তারা এই সারপ্লাস প্রোডাকশন গুলোকে তারা কি করবে? তখন তারা মার্কেটে এটা প্লেস হবে, মার্কেটে প্লেস হবে এবং মার্কেটকে কেন্দ্র করে একসময় পড়েছিলাম আমরা টাউনের চ্যাপ্টারটা যখন পড়েছিলাম সেটাকে কেন্দ্র করে আসলে শহরের বিকাশের বিষয়গুলো আমরা পড়েছিলাম। তো সুতরাং তখনকার বুর্জোয়ারা যারা ছিল তারা ভেবেছিল এই ক্ষুদে ক্ষুদে উৎপাদন কৃষককারীরা যেটা সারপ্লাস উৎপাদন করবে সেটা কোথায় যাবে? সেটা মার্কেটে যাবে এবং সেই মার্কেট থেকে সেটা অ্যাকচুয়ালি সেখান থেকে শহরে ডেভেলপমেন্টটা হবে এবং এই শহরে
এরা আসলে এই সারপ্লাস যে প্রোডাকশন গুলো সেগুলো কিন্তু যোগান দেবে, কেমন শহরে যোগান দেবে, এবং এর ফলে কি হবে যে মার্কেটটা আছে সেটা আর স্থির থাকবে না, সেটা কন্টিনিউয়াস একটা গতিশীল থাকবে, অর্থাৎ মুভমেন্টের মধ্যে থাকবে। হ্যাঁ, আমি যে গ্রামে উৎপন্ন হচ্ছে সেটা যদি বেশি বেশি উৎপন্ন হয় তাহলে বেশি উৎপাদনটা কোথায় চলে আসবে? শহরে আসবে। শহরে আসলে শহরের মানুষ কি হবে? সেটা কনজাম্পশনে যাবে। কনজাম্পশনে যাওয়ার পর সেখানে যখন আরেকটা শূন্যতা পূরণ হবে, সেই শূন্যতা পূরণটা করবে কারা? আবার তাদের যে সারপ্লাস প্রোডাকশন গুলো সেগুলো, অর্থাৎ এটা একটা সাইক্লিক অর্ডারের মতো। আমাদের এখন গ্রাম থেকে যে ধরেন যে প্রোডাকশন গুলো আমরা শহরে আসে, আমরা কি করি? শহর যারা আছি তারা কি করি? তারা সেগুলো কনজিউম করে, কনজিউম করার পর এখানে শর্টেজ হয়, সেই শর্টেজ গুলো আবার মেকআপ করে কারা? আবার আবার গ্রামের যারা ক্ষুদ্র কৃষক আছে, ঠিক ব্যাপারটা সেরকমই। হ্যাঁ, তাহলে এই যে বাজারটা তখন কি হবে? গতিশীল থাকবে। এই বাজার যদি গতিশীল থাকে বা মার্কেটটা যদি কন্টিনিউয়াস চলমান অবস্থায় থাকে তখন কি হবে? বলা হচ্ছে তখন যারা পুঁজিপতি ছিল তারা ভাববে যে একদিকে যারা ক্ষুদ্র কৃষক তারা তো আমাকে যোগান দিচ্ছে, এর ফলে কি হবে? যারা ব্যবসায়ী শ্রেণী ব্যবসা করছে এগুলোকে নিয়ে, যাদেরকে বলা হচ্ছে বণিক পুঁজি, হ্যাঁ, সেই বণিক পুঁজিরও অবস্থাটা ভালো হবে। কেমন? অর্থাৎ ব্যবসা করতে গিয়ে তাদের অবস্থা, আপনারা সিম্পল খালি আমরা যারা ধরেন ঢাকা শহরে আছি, গ্রামে যারা আছে, গ্রাম থেকে জিনিসগুলো যে প্রোডাকশন গুলো যেখানে আসে, মাঝখানে যারা এগুলোকে নিয়ে ব্যবসা করছে, জাস্ট এই সিনটা চিন্তা করেন, এই সিনটা চিন্তা করলে তখনকার পিরিয়ডটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যখন অবস্থা, তখন 50-এর দশকের যে ভূমি সংস্কারের কথা বলা হচ্ছিল, 50-এর দশকের পড়েছিলাম, ওই যে যখন আপনারা রুরাল ডেভেলপমেন্ট পড়েছিলেন তখন ভূমি সংস্কারের বিষয়টা পড়েছিলেন, তখন ব্রিটিশ পিরিয়ডের ভূমি সংস্কার, ব্রিটিশ পিরিয়ডের ভূমি সংস্কার এবং পাকিস্তান আমলের ভূমি সংস্কার। এখন ব্রিটিশ পিরিয়ড থেকে এই ট্রানজিশনাল যে যার কারণে বলা হচ্ছে যে 1950-এর ভূমি সংস্কারের ফলে যে পরিবর্তনটা হয়েছিল সেই পরিবর্তনটাকে আবার পরিবর্তন করার প্রয়োজনীয়তাটা দেখা দেয়। কেন দেখা দেয়? এই জন্য যে এই পরিবর্তন বলা হচ্ছে দেশজ বুর্জোয়া, অর্থাৎ তখন ভারতের যে বুর্জোয়া শ্রেণী ছিল সেই বুর্জোয়ারা বা পুঁজিপতি, বুর্জোয়া বলতে পারেন, পুঁজিপতি শ্রেণীও বলতে পারেন। এক হচ্ছে ভারতের পুঁজিপতি শ্রেণী, তারপর হচ্ছে যারা উপনিবেশ হিসেবে আমাদেরকে যারা রেখেছে সেই উপনিবেশিক শক্তির পুঁজিপতি শ্রেণী এবং যারা ভূস্বামী ছিল, এই তিনটা ক্লাসের ভিতর যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে পরিবর্তন আনাটা দরকার। সেই সম্পর্কের মধ্যে এই তিনটা ক্লাসের মধ্যে পরিবর্তন আনতে গেলে কি করতে হবে? ওই যে 1950 যে ভূমি সংস্কার বলা হচ্ছে সেটাতেও আবার পরিবর্তন আনতে হবে।
কারণ বলা হচ্ছে পূর্বের যে ভূমি সংস্কারটা, অর্থাৎ ভূমি সংস্কারের ফলে এই তিনটা ক্লাসের ভিতর যেই একটা শ্রেণী বা যে একটা রিলেশনশিপ ডেভেলপ করেছিল, সেই রিলেশনশিপটা বলা হচ্ছে যে খুব বেশি পজিটিভ ছিল, সেটা কিন্তু না। অর্থাৎ কাদের ভিতর? গোস্বামী, যারা ভারতের পুঁজিপতি ছিল তারা, এবং যারা উপনিবেশ হিসেবে যে ছিল, উপনিবেশিক শক্তির যারা পুঁজিপতি শ্রেণী তারা। এই তিনটা শ্রেণীর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। সুতরাং এদের সম্পর্কে পরিবর্তন আনতে হবে, এবং সেই পরিবর্তনটা যেন আরেকটু পজিটিভ হয়, আরেকটু ভালো হয়। এদের সম্পর্কটা যেন একটু ভালো হয়, বৈরী ভাব থেকে একটা ভালো সম্পর্কে পরিবর্তন আনার জন্য ওই 1950-এর ভূমি সংস্কারটাকে পরিবর্তন করার কথা বলা হচ্ছে। এখন এই যে চেঞ্জটার পেছনে যারা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তখন কংগ্রেস ভূমিকা পালন করেছিল, খুব একটা বড় জোরালো ভূমিকা তাদের ছিল। এবং এখানে বলা হচ্ছে যে উপনিবেশিক হিসেবে আমরা জানি যে ব্রিটেন আমাদেরকে উপনিবেশ করে রেখেছে, তাদের একটা খুব তারা এনফোর্স করেছে বা তাদের একটা শক্তি প্রয়োগ করেছে, কিন্তু আস্তে আস্তে তাদের শক্তিটা কমে এসে এখানে ক্রমান্বয়ে আমরা যুক্তরাষ্ট্রের একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স সেটা বাড়তে দেখি। প্রথম অবস্থায় এই ইনফ্লুয়েন্সটা কারা করেছিল? ব্রিটেন বেশি করেছিল, কিন্তু আস্তে আস্তে ব্রিটেনের প্রভাবটা কমে এসে কার প্রভাবটা এখানে বড় হয়ে দাঁড়ায়? যুক্তরাষ্ট্রের প্রভাবটা এখানে বড় হয়ে দাঁড়ায়। এবং এই প্রভাবে যেটা দেখা যায়, এই ইনফ্লুয়েন্স করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ওখান থেকে যে মেসেজটা আসে, যেটা করতে চাওয়া হয়, সেখানে বলা হচ্ছে যে আসলে গ্রাম উন্নয়ন নয়, প্রযুক্তি যে টেকনোলজি, সেই টেকনোলজি ব্যবহার করেই কিন্তু উৎপাদনের যদি আমরা বাড়াতে পারি, তাহলে সেই উৎপাদনটাই মানুষের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা থেকে আসলে মানুষকে মুক্তি দিতে পারবে। কেমন? আমি আবার বলছি, সেটা হচ্ছে প্রথমে এই যে তিনটা শক্তিকে নিয়ে যে একটা রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটাকে চেঞ্জ করার কথা বলা হচ্ছে, এবং চেঞ্জ করে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে। এখন এই ভালো সম্পর্কটা তৈরি করতে গেলে এই যে চেঞ্জিং পিরিয়ডটাতে ইনফ্লুয়েন্স কার বেশি ছিল? প্রথমে ছিল ব্রিটেন, কিন্তু এক সময় দেখা গেছে ব্রিটেনের প্রভাবটা কমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাবটা বেশি বাড়তে লাগলো, ওরা বেশি ইনফ্লুয়েন্স করতে লাগলো। এখন ওরা যখন ইনফ্লুয়েন্স করতে লাগলো, তখন দেখা গেল কি তারা বলছে যে আসলে যে গ্রাম উন্নয়ন নয়, যেটা ওই যে নেহেরু বলেছিল যে গ্রাম উন্নয়ন করতে হবে, এবং গ্রাম উন্নয়নের ফলে গোটা ভারতের চেহারা বদলে যাবে। কিন্তু এই পর্যায়ে এসে বলা হচ্ছে যে আসলে গ্রাম উন্নয়ন করে না, আমাদের করতে হবে কি টেকনোলজি ব্যবহার করতে হবে, এবং এই টেকনোলজি ব্যবহার করে যদি আমরা উৎপাদনটাকে বাড়াতে পারি, তাহলে সেই উৎপাদন বাড়ার ফলেই কিন্তু সেটার ফলে মানুষের মুক্তি হবে। কেমন? তাহলে দুটার সময় আমরা দুটো জিনিস পেলাম। একটা গ্রুপে পেলাম যে পল্লীর উন্নয়ন বাড়াতে হবে, সেকেন্ড যে আর্গুমেন্ট সেখানে এসে বলা হলো যে না, পল্লী উন্নয়ন না, এখানে করতে হবে আসলে প্রযুক্তি ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আলাভি আসলে যে আমরা হামজা আলাভির কথা তো বলছি, এখন হামজা আলাভি যে তার যে এক্সপ্রেশনটা তিনি বলছেন যে উপরের যে পরিকল্পনাগুলোর কথা বলা হচ্ছে যে প্রযুক্তি প্রয়োগ করতে হবে, এই যে চিন্তাটা বা এই যে সাজেশনটার ফলে কি করা হচ্ছে? এই সাজেশনটার ফলে যারা ধনী কৃষক ছিল বা যারা বড় জমির মালিক ছিল, তাদেরকে কি করা হলো? কৃষি ক্ষেত্রে তাদেরকে ঋণ দেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেম শুরু হলো। তাদেরকে যখন ঋণ দিল, সেই ঋণের আওতায় তারা কি করলো? ধনী কৃষকরা তারা নতুন সার কিনলো, নতুন বীজ কিনলো, নতুন যে মেশিনারির ক্ষেত্রে যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজিগুলো তারা ইনক্লুড করতে লাগলো। কোথায়? উৎপাদন ক্ষেত্রে।
তাহলে এই যে টেকনোলজি আপনারা দেখেন সার্ভিস সেটাও এক ধরনের টেকনোলজি, আবার যে মেশিনারি সেটাও কিন্তু টেকনোলজি। এখন এই টেকনোলজি গুলো আসলে ধনী কৃষক যারা তারাই কিন্তু এই টেকনোলজির আওতায় তারা নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে। কারণ কি করলো, যেহেতু যে ঋণ দেওয়ার সিস্টেমটা চালু করলো সেই ঋণের আওতায় কারা এসছে, ওই যে যারা জমি বড় জমি যাদের আছে, বেশি জমি যাদের আছে, বা যারা বেশি ভূস্বামী, হ্যাঁ, বা যারা ধনী কৃষক, আমরা যে নামেই বলি না কেন জিনিসটা একই, ওরাই কিন্তু সেই বেনিফিটটা তারা পেল। এবং এই বেনিফিটের ফলে, অর্থাৎ বেনিফিটটা কি, ঋণের আওতায় চলে আসে। ওই ঋণটা নিয়ে তারা করলো কি, তারা আরো বেশি নতুন নতুন সার প্রয়োগ করলো, বীজ প্রয়োগ করলো, এবং বিভিন্ন ধরনের টেকনোলজি এখানে ইনক্লুড করলো। এর ফলে কি হলো, এর ফলে স্বাভাবিকভাবে উৎপাদন অনেক বেড়ে গেল, এবং উৎপাদন এই বেড়ে যাওয়ার ফলে আস্তে আস্তে এগুলো কতগুলো মেকানিজম আছে, সেই মেকানিজমের ফলে কিন্তু এই পরিবর্তনটা যখন হলো, তখন আস্তে আস্তে যারা ছোট কৃষক ছিল, যারা ক্ষুদ্র চাষি ছিল, তারা কিন্তু জমি থেকে আস্তে আস্তে উচ্ছেদ হতে লাগলো। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা সবুজ বিপ্লবের যে নেচারটা, সেই নেচার গুলোকেও আপনারা এখানে কিন্তু ইনক্লুড করতে পারেন, যে ওখানকার অ্যাক্টিভিটিস গুলো কি, কেন তারা আস্তে আস্তে মানে কি হলো, জমি থেকে কিভাবে তারা উচ্ছেদ হলো, অথবা ভূমি সংস্কারের যে পার্টটা, ওই পার্টটা যদি একটু ডিটেইল পড়েন তাহলে আপনাদের এই জায়গাটা আর অসুবিধা হবে না। তাহলে এখন আলাভি যেটা বলছেন, তিনি বলছেন এই যে 60 এবং 70 এর সময়ে যে পদক্ষেপগুলো আসলে নেওয়া হয়েছে কৃষি ক্ষেত্রে, হ্যাঁ, কোন পদক্ষেপগুলো এতক্ষণ যেগুলো বললাম, এই যে টাইম টু টাইম যে স্টেপস গুলো নেওয়া হয়েছে, এই স্টেপস গুলোই আসলে কি করেছে, পুঁজিবাদী যে কৃষির বিকাশ, সেই বিকাশের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এখানে কাজ করেছিল। কোথায়? ভারতে একটা পুঁজিবাদী ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছিল। কি রকম সেটা বলা হচ্ছে, যারা ভাগ চাষী ছিল, যারা ভাগাভাগি করে চাষ করত, তারা কিন্তু ব্যাপক হারে উচ্ছেদ হতে লাগলো, এবং তাদের জায়গা করতো কি, তাদের জায়গা ওই যে টেকনোলজি ঢুকে গেল, টেকনোলজি ঢুকে সেখানে ট্রাক্টর ঢুকলো, সেখানে অন্য যে মেশিনারি সেগুলো ঢুকলো, সুতরাং কি হলো, তাদের আর সেখানে দরকার পড়লো না, মানুষের জায়গাটা যন্ত্র দখল করে নিল। হ্যাঁ, যন্ত্র যখন মানুষের জায়গাটা দখল করে নিল, তখন অটোমেটিক মানুষ তো শিফট করলো, অর্থাৎ উচ্ছেদ হয়ে গেল। এর ফলে যারা ছোট কৃষক ছিল, যারা অল্প কিছু জমি হয়তো দিয়ে লিজ দিয়ে বা বর্গা চাষের মাধ্যমে চাষ করতো, তারা কিন্তু সে অবস্থা থেকে তাদের অবস্থা আরো খারাপের দিকে হলো, পর্যবসিত হলো, এবং তারা কি করলো, একসময় যে তাদের যেটুকু জমি ছিল সেটাও কিন্তু তারা সেল করে দিতে বাধ্য হলো। এইভাবে আস্তে আস্তে তাদের অবস্থা ডে বাই ডে আরো খারাপের দিকে গেল। এখন এদিকে করলো কি, এদিকে ওদের অবস্থা খারাপ হলো, আর এদিকে কৃষির উৎপাদনটা, ওই যে টেকনোলজি আমরা বললাম, উন্নত সার, বীজ এবং যে টেকনোলজি তারা ব্যবহার করলো, এর ফলে কৃষির উৎপাদন বেড়ে গেল। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে কি হলো, সেই বাড়তি জিনিসগুলো, উৎপাদন বেড়ে যাওয়ার ফলে অনেক জিনিস জমে গেল না, সেই জমা জিনিসগুলো, সারপ্লাস যে প্রোডাকশন গুলো, সেই সারপ্লাস প্রোডাকশন গুলো মার্কেটে এসে জমা হলো। মার্কেটে জমা হওয়ার ফলে কি, মার্কেটের আউটলুকিংটা তখন অনেক বেড়ে গেল, মার্কেট অনেক মানে খুব চাঙ্গা হয়ে গেল। এর ফলে কি হলো, এক ধরনের যে মুনাফার যে সৃষ্টি হলো, সেটার হারও যত বেশি জিনিসের অ্যাকোমোডেশন হবে, তত বেশি সেল হবে, যত বেশি সেল হবে তত বেশি কিন্তু কি হবে, আপনার ক্যাপিটাল অ্যাকুমুলেশন হবে, তাই না? হ্যাঁ, আমি ধরেন 10 কেজি জিনিস এনে গ্রাম থেকে এনে বিক্রি করলাম, 10 কেজি প্রতি কেজিতে যদি আমার 100 টাকা করে লাভ, 50 টাকা করে লাভ থাকে, সেই জায়গায় যদি আমি 20 কেজি আনি, আর এক সময় যদি আমি 50 কেজি আনি, তাহলে যত বেশি আনবো, যত বেশি সেল করবো, তত বেশি কিন্তু মুনাফা সৃষ্টি হবে, এবং এই মুনাফা থেকেই কিন্তু একটা সময় আমার হাতে সারপ্লাস ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যে বিষয়টা, সেটাও কিন্তু বেড়ে যায়। ঠিক ওখানেও সেরকম হয়েছে যে মাঝারি আর বড় কৃষক যারা ছিল, তাদের হাতে কি হলো, এই যে নগদ যে ক্যাশ মানি আসা শুরু করলো, সেই ক্যাশ মানিটা আস্তে আস্তে একসময় তাদের হাতে যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতিটা বেড়ে গেল, এবং দেখা গেল গ্রামের যারা ভূমিহীন ছিল বা ক্ষুদ্র চাষী ছিল, তাদের উপর সেই মুদ্রাস্ফীতির যে একটা প্রেশার, সেই প্রেশারটা তাদের উপর পড়লো। এখন এই যে টোটাল পিকচারটা,
এই সিচুয়েশনটা নিয়ে কিন্তু যে তখনকার পিরিয়ডে আরো অনেকেই গবেষণা করেছেন, সেই গবেষকদের মধ্যে আমরা একজনকে রেফারেন্স হিসেবে এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এস.সি. গুপ্ত। তিনি যে গবেষণাগুলো করেছেন তার গবেষণায় তিনি মানে কত একরের নিচে যার 5 একর জমি সে কিভাবে মানে কতটা জমি চাষ করেছে, আর যার 10 একর জমি সে কতটা জমি চাষ করছে, এরকম বিভিন্ন পরিসংখ্যান দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং আমার ক্লাসটা যদি শেষ হয়ে যায় আপনারা আবার কিন্তু লিংক হবে, কেমন? প্রিয়া, শালিনা, আজকে আপনাকে দেখতে পাচ্ছি না ম্যাডাম। না আমি আছি ভিডিও দেখছি। আপনাকে দেখলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট চেষ্টা করব সামনে আসার জন্য। তো সেটা হচ্ছে কি এস.সি. গুপ্তের যেটা বলেছিলাম যে তিনি যে বিভিন্ন গবেষণাগুলো স্টাডিগুলো করেছেন, সেই স্টাডিগুলোতে যে কোন জমিকে কতটা চাষ করছে সেই যে স্টাডি সেই যে ফাইন্ডিং, সেটার পাশাপাশি তিনি আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে যে 3 ধরনের কৃষি পরিবার কয় ধরনের সেটা তিনি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। সেটা আইডেন্টিফাই করতে গিয়ে তিনি দেখলেন যে এখানে 3 ধরনের ফ্যামিলি দেখা যায়। একটা হচ্ছে পুঁজিপতি কৃষক, একটা হচ্ছে বড় পরিবার কৃষক, এবং আরেকটা হচ্ছে ছোট কৃষক। হ্যাঁ, এখন এই তিনটা গ্রুপকে আরেকটু ভেঙে যদি ব্রেকডাউন করে যদি বলি, সেখানে বলা হচ্ছে যারা পুঁজিপতি কৃষক তারা কি করে, তারা বাজারের জন্য উৎপন্ন, অর্থাৎ মার্কেটের জন্য তারা উৎপাদন করে, এবং তাদের এই কাজগুলো কারা করে, তারা এই কাজগুলো করার জন্য যে ফ্যামিলির কথা আইডেন্টিফাই করেছেন এখানে, সেগুলো হচ্ছে তিন ধরনের ফ্যামিলির কথা বলেছেন। একটা হচ্ছে ক্লাসের কথাই বলেছেন, আসলে একটা হচ্ছে পুঁজিপতি কৃষক যারা, তারা একটা হচ্ছে যারা বড় পরিবার কৃষক তারা, আরেকটা হচ্ছে যারা ছোট চাষী তারা। এখন যারা পুঁজিপতি কৃষক বলা হচ্ছে তারা আলটিমেটলি প্রোডাকশন করে কিসের জন্য, তারা নিজেরা তো কনজিউম করবে, কিন্তু মেইনলি তারা মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্যই তারা সেটা প্রোডাকশনটা করে। এবং এই অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করার জন্য তাদেরকে যারা হেল্প করে, অর্থাৎ যে শ্রমিকরা হেল্প করে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সে কি করে, ভাড়া করা শ্রমিক দিয়ে কাজ করে, অর্থাৎ নিজের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে কাজ করে সারপ্লাস করবে, তারপর সেটা বাজারে সাপ্লাই করবে, সেটা কিন্তু না। তাহলে বড় কৃষকদের নেচার হচ্ছে কি, তারা পুঁজিপতি যারা তারা করে কি, তারা সম্পূর্ণ বাইরের যে শ্রমিক সেটা ধার করে এনেই তারা কিন্তু প্রোডাকশনটা করে, এবং প্রোডাকশন করে কিছুর জন্য বাজারে সাপ্লাই দেওয়ার জন্য। এটা আরেকটা শ্রেণী হচ্ছে যারা বড় পরিবার বাজারমুখী, বড় পরিবার কৃষক, তারা করে কি, তারা বাজারে সাপ্লাই দেয়, কিন্তু তাদের মেইন থাকে যে ফ্যামিলিতে কনজিউম করবে, হ্যাঁ, ফ্যামিলির ভরণ পোষণ বা ফ্যামিলিতে যে তাদের ঘর পোষের জন্য যেটা লাগে সেটা করবে, তারপর তারা বাজারে সেল করবে। এটা একটা নেচার। এবং তাদের এই কাজগুলোর জন্য যে শ্রমিকের দরকার, সেই শ্রমিকরা কিন্তু যে সবাই যে কিন্তু একদম টোটাল ম্যান পাওয়ারটা যে ভাড়া করবে সেটা না, সেটা হচ্ছে কি মাঝে মাঝে তারা
কিন্তু প্রয়োজনে তারা কিন্তু ভাড়া করে, শ্রম ভাড়া করে, সবসময় কিন্তু প্রথম শ্রেণীর মতো না। আর যারা ছোট কৃষক তারা করে কি? ছোট কৃষকরা সম্পূর্ণ শুধু নিজে সার্ভাইভ করার জন্য, যাদের অল্প কিছু জমি আছে, তারা তাদের মেইন টার্গেট কি? তাদের মেইন টার্গেট হচ্ছে নিজে কিভাবে সার্ভাইভ করবে, এটাই তাদের মূল কথা। এখন এই তিনটা নেচার বা ফ্যামিলি নেচার এবং অ্যাক্টিভিটিজের নেচার যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি এটাকে কনসিডারেশনে নিই, হ্যাঁ, তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় যে অ্যাকচুয়ালি নেচারটা এমন, নেচারটা দেখে আমরা এটাই বলতে পারি যে আসলে ভারতের কৃষিতে তখন পুঁজিবাদের বিকাশটা কিন্তু স্পষ্ট। মানে এখানে দেখা যাচ্ছে যে আসলে এখানে পুঁজিবাদের বিকাশ হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই যে থ্রি টাইপস অফ আমরা কৃষক ফ্যামিলি দেখছি, যারা বাজারে সেল করছে, যারা মানে ভাড়া করা শ্রম দিয়ে কাজ করাচ্ছে, এগুলো হচ্ছে পুঁজিবাদের লক্ষণ। সুতরাং এই লক্ষণগুলো যেহেতু তখন ভারতের উৎপাদন প্রণালীতে ছিল, সুতরাং আমরা ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি? ভারতে তখন পুঁজিবাদী উৎপাদন কিছুটা আস্তে আস্তে বিকাশ লাভ করছে। এখন হামজা আলাভি কি করলেন? হামজা আলাভি এই যে বিষয়গুলোকে তিনি এক্সপ্লেইন করলেন এবং তিনি যেটা বললেন যে কৃষি উৎপাদন বাড়ার জন্য ভারতে এর পাশাপাশি যেটা করা হয়েছে সেটা হয়েছে কি, ব্যাপকভাবে যে প্রযুক্তির বিকাশ, যেটা একটু আগে আমি বলেছিলাম, যে টেকনোলজির ইনক্লুশন যেটা হয়েছে, সেটার ফলে কি হয়েছে, আবার একটু পিছনে চলে যায় 60-এর দশকের কথা নিয়ে, সেখানে 16-এ কি হয়েছে, সেখানে ট্রাক্টরের ব্যবহার কিন্তু বহুগুণ বেড়ে গেছে, হ্যাঁ, এবং এখানে কিছু পরিসংখ্যান দিয়ে আপনারা দেখবেন, আপনাদের রিডিং ম্যাটেরিয়ালসে আছে, পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে কোনো টাকার ব্যবহার 5 গুণ বেড়েছে, তারপরে কোন ডিপ টিউবওয়েল যেটা সেটার ব্যবহার 38 গুণ বেড়েছে, সারের ব্যবহার 9 গুণ বেড়েছে, উন্নত বীজ যারা ব্যবহার করত সেটার ব্যবহার অনেক 11 গুণ বেড়েছে। অর্থাৎ দেখেন প্রতিটা জিনিসের ব্যবহার কিন্তু কি হলো, অনেক বেশি পরিমাণে এখানে বেড়ে গেছে, যার ফলেই কিন্তু কি হচ্ছে, দুইভাবে আমরা কথাটা বলতে পারি। একটা বলতে পারি কৃষি উৎপাদন বাড়ার জন্য আমরা এটাকে বেশি পরিমাণে ব্যবহার করেছি, আবার বলতে পারি এটা বেশি পরিমাণে ব্যবহার করেছি বলে আমাদের কৃষি উৎপাদনটা মানে অনেকাংশেই বেড়ে গেছে। এরপরেও যে টোটাল জিনিসটাকে যদি আমরা সামারাইজ করতে যাই, সেটা হচ্ছে কি যে ভারতের কৃষি উৎপাদনটাকে একেবারে মানে সহজ ভাষায় বা একেবারে এক লাইনে যদি আমরা এটাকে পুঁজিবাদী বলতে চাই, তাহলে এটাকে আরো কিছু বৈশিষ্ট্য আমাদেরকে কনসিডার করতে হবে বা আরো কিছু বৈশিষ্ট্যের সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। সেটাকে বলা হচ্ছে, আমরা আসলে তখনই এটাকে পুঁজিবাদী হিসেবে আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা দেখি যে আমার পণ্য উৎপাদনের পরিমাণটা আমাদেরকে দেখতে হবে, এটা হলো একটা ক্যাটাগরি। তারপর ভূমিহীন কৃষি শ্রমিকের সংখ্যা কত সেটা দেখতে হবে, তারপর কৃষি উৎপাদনের পুঁজির পরিমাণটা কি রকম এবং পুঁজি কতটা একুমুলেট হচ্ছে সেটা দেখতে হবে, এবং কৃষি উৎপাদন করতে গিয়ে মালিক যারা এবং শ্রমিক যারা, এই দুটো ক্লাসের সম্পর্কটা কিরকম এবং ল্যান্ড ম্যানেজমেন্টটা কিরকম। অর্থাৎ আমি আবার রিপিট করছি, যেই চারটা বৈশিষ্ট্যের কথা, এই চারটা বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কৃষিতে মানে পুঁজিবাদী উৎপাদন রিয়েলি এখানে এক্সিস্ট করছে কিনা, সেটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনাকে এই চারটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখতে হবে। যদি এই চারটা বৈশিষ্ট্য থাকে, তাহলে বলা হবে যে আসলে এখানে রিয়েলি পুঁজিবাদী ছিল। সে চারটা বৈশিষ্ট্য কি? একটা বলা হচ্ছে যে পণ্য কি পরিমাণ আপনি পণ্য উৎপাদন করছেন, আপনি কি 1 টন 2 টন 5 টন 500 টন, কি পরিমাণ সেটা কি অল্প পরিমাণ নাকি হিউজ অ্যামাউন্ট, সেটা একটা। তারপর হচ্ছে তখনকার পুঁজিবাদ বিকাশ লাভ করছে এরকম সময় ভূমিহীন কৃষি শ্রমিকের সংখ্যা কত সেটা আপনাকে দেখতে হবে, এবং কৃষি উৎপাদনের ফলে যে পুঁজির পরিমাণ এবং পুঁজির যে সঞ্চালন, অর্থাৎ যে পরিমাণ টাকা ক্যাপিটাল কি পরিমাণ জমা হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, এবং যে যারা মালিক এবং যারা শ্রমিক দুটোর ভিতর সম্পর্কটা কি এবং ল্যান্ড ম্যানেজমেন্টটা কিরকম সেটা দেখতে হবে। এই চারটা
চারটা বৈশিষ্ট্যের আলোকেই আসলে বলা যাবে যে না করছে না পুঁজিবাদ বিরাজ করছে নাকি ট্রানজিশনাল পিরিয়ড অন্ত আধা। এরপর বলছি যেটা যখন আমরা হবো যেটা কখনো সামন্ত কখনো গৃহ উৎপাদনের পুঁজি নির্ভরতা বৃদ্ধি পায়, যেটা 1930-এর দিকে যখন বিশ্বব্যাপী যে একটা মন্দা হয়েছিল কারণে যেটা বাধাগ্রস্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে টোটাল বিশ্বের যে একটা মন্দা দেখা দিয়েছিল, তখন জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। সুতরাং তখন যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিন্তু বাধাগ্রস্ত হয়, সেই স্পিডটা বাধাগ্রস্ত হয়। কিন্তু এই
বাধা বিপত্তি পরও বলা হচ্ছে যে ভারতের যে পুঁজি যেটা ছিল সেটা কিন্তু উপনিবেশিক পুঁজির সহায়তায় কিন্তু আস্তে আস্তে এটার যে এক্সপানশন যেটা বলি সেটা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ উপনিবেশিক পুঁজিকে পুঁজি করেই কিন্তু ভারতের পুঁজিটা তখন ওই পিরিয়ডে আস্তে আস্তে বাড়তে থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা উপনিবেশিক শক্তির মাধ্যমে যে পুঁজিটাকে আমরা পেয়েছি সেটাকে ভর করেই কিন্তু ভারতের পুঁজিটা বৃদ্ধি বা বিকশিত হতে থাকে। এটা গেল আরেকটা। নাম্বার 3 পয়েন্ট যেটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ভারতের কৃষিতে পুঁজিবাদের বিকাশ কি করেছে, এটা আলটিমেটলি আরেকটা মানে আউটকাম হিসাবে যেটা দেখি সেটা হচ্ছে যে সর্বহারা বা প্রোলেতারিয়াতের সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ একদিকে পুঁজির বিকাশ হচ্ছিল, আরেকদিকে সর্বহারা অথবা প্রোলেতারিয়াতের সংখ্যা বেড়ে যাচ্ছিল। কেন বেড়ে যাচ্ছিল? কারণ যে এই পুঁজির বিকাশটার ফলে যেটা ডিরেক্ট যে একটা ইম্প্যাক্ট, সে ডিরেক্ট ইম্প্যাক্টটা কাদের উপর পড়ে? গ্রামের যারা ভূমিহীন শ্রেণী ছিল, গ্রামের যারা দরিদ্র শ্রেণী ছিল, সে ভূমিহীন এবং দরিদ্র শ্রেণীর উপর কিন্তু এর ইম্প্যাক্টটা পড়তে থাকে। এবং ইনডাইরেক্টলি কাদের উপর পড়ে? ইনডাইরেক্টলি পড়ে যারা ক্ষুদ্র চাষী ছিল, যারা শহরের নিম্নবিত্ত যারা ছিল, এদের বা শহরের শ্রমিক যারা ছিল, এই ক্লাসগুলোর উপরে কিন্তু ভারতের পুঁজির বিকাশের যেই ইম্প্যাক্টটা সেটা কিন্তু এই ক্লাসগুলোর উপরে নেগেটিভলি পড়ে। নেগেটিভলি পড়ে মানে কি? এদের কিন্তু যেই মানে নেগেটিভ প্রভাব মানে কি? এদের অবস্থাটা হয়তো আরো খারাপ হয়, সেটাই এখানে মিন করছে। কারণ কি? কারণ বলা হচ্ছে ওই যে যারা গোস্বামী মুদ্রাস্ফীতি, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মুদ্রাস্ফীতির কারণে গোস্বামী, ধনী, কৃষক এদের কি হয়? আয় বেড়ে যায়, ক্রয় ক্ষমতা বেড়ে যায়। যেহেতু এদের আয় বাড়লে এদের কি হয়? ক্রয় ক্ষমতা বাড়ে। তখন কি হয়? ক্রয় ক্ষমতা বাড়ার ফলেই যে মুদ্রাস্ফীতি হয়। এবং মুদ্রাস্ফীতিটাই কিন্তু দরিদ্র যারা, এই ক্লাসগুলোর কথা বলছিলাম গ্রামের এবং শহরের, এই দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতাকে লিমিটেড করে ফেলে। এই লিমিটেড করে ফেলার ফলে যেই জিনিসপত্রের দাম যেটা বেড়ে যায়, সেই বাড়তি চাপটা কাদের উপর পড়ে? এই দরিদ্র শ্রেণীর উপর পড়ে এবং তারা কিন্তু সেই চাপটা আর ক্যারি করতে পারে না। ফলে কি হয়? একদিকে স্বল্প সংখ্যক মানুষ বেনিফিটেড হয় আর বৃহত্তর মানুষ কিন্তু এটার যেই ভোগান্তি সেটা সহ্য করতে হয়। অর্থাৎ অল্প সংখ্যক মানুষের আয়টা বাড়ে এবং বেশি সংখ্যক মানুষের জন্য সেটা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। এটা গেল নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে কি? নাম্বার 4 পয়েন্ট হচ্ছে কৃষক আন্দোলনের গতিশীলতা। আপনারা জানেন যে কৃষক মুভমেন্ট, সেটা আপনারা রুরাল ডেভেলপমেন্টে পড়েছিলেন যে কৃষক অত্যাচারে একসময় অতিষ্ঠ হয়ে আমরা যে মুভমেন্ট গুলো হয়েছিল, সেই মুভমেন্ট গুলো যে ব্যাপারটা, অর্থাৎ কৃষক আন্দোলনে সিচুয়েশন গুলো একসময় গতিশীলতা পায় মানে কি? মানুষ এই ছোট ছোট কৃষকরা একসময় নির্যাতিত হতে অত্যাচারিত হতে মানে দিনহীন অবস্থা করতে করতে তারা তখন আবার ফিরে দাঁড়ায় মানে তারা একত্র হওয়ার চেষ্টা করে, তারা একটা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করে এবং সেই মুভমেন্ট কি করা হয়? মুভমেন্টের ফলেই কিন্তু তাদের যেই একটা গতিশীল স্থবির অবস্থা ছিল সেখানে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে। এখন এই গতিশীলতা বৃদ্ধি পায় কি হয়? ফলে কি হয়? কৃষক, বিশেষ করে যারা ভূমিহীন এবং যারা ক্ষুদ্র চাষী ছিল, যারা উচ্ছেদ হচ্ছিল, তারা কি করে? তাদের যে বছরের যে নির্দিষ্ট সময়গুলোতে, যে বিশেষ পিরিয়ড গুলোতে তাদের ডিমান্ড থাকে, হ্যাঁ, মনে করেন একটা ধান চাষ করে, ধান চাষ যখন ধানটা তোলার সময় হয় তখনই আপনার বেশি শ্রমিকের প্রয়োজন পড়ে। অর্থাৎ তখন এক্সট্রা শ্রমিকের যে ডিমান্ডটা, ওই ডিমান্ডের সময় কি হয়?
কৃষকের চাহিদা তো বেড়ে যায়, তাই না? ওই পিরিয়ড গুলোতে তারা কৃষকরা তাদের যেই মজুরি বৃদ্ধি বা মজুরিটা তারা কিভাবে বাড়ানো যায় সেই জন্য তারা কিন্তু আন্দোলন গড়ে তোলে। হ্যাঁ, কারণ ওদেরও টাকা বড় কৃষকদের টাকা, যে তারা যদি এই কৃষকদেরকে না পায় মজুরি হিসেবে, তাহলে তারা তাদের যে প্রোডাকশনটা সেটা তুলতে পারবে না। আর ওরাও ভাবছে যে কৃষকরাও যারা ভাবছে যে তারা এত বেশি সাফারার, সুতরাং এই একটা সুযোগ যে তাদের যে ডিমান্ডটা সেটা তুলে ধরার জন্য। হ্যাঁ, এবং তারা যদি তাদের এই সুযোগে মজুরিটা না বাড়িয়ে তোলে তাহলে কিন্তু তাদের পক্ষে সেটা অবস্থা চেঞ্জ করা সম্ভব না। এই জন্য তারাও কিন্তু এই পিরিয়ডটাকে বেছে নিয়ে যে মজুরি বৃদ্ধির দাবিতে তারা তখন কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তোলে। তো সুতরাং সামন্ত এবং পুঁজিবাদী কৃষির যে সিস্টেমের কথা বললাম, আসলে দ্বন্দ্বটা কিন্তু এটা না। আবার বলা হচ্ছে নগর ও গ্রামের যে বুর্জোয়া শ্রেণী, এদেরও দ্বন্দ্ব না, বরং দেশজ এবং বিদেশি পুঁজিপতির মুনাফার দিক দিয়ে উন্নতি করে গ্রামীণ শ্রমিক এবং অন্যান্য শ্রেণীর মধ্যেও কোনো লক্ষ্যকে সামনে রেখে অর্থবহ ঐক্য গড়ে ওঠে না, বরং কাঠামোগত কারণে উপনিবেশিক উপাদানের অধীনে সামাজিক ঐক্য গড়ে ওঠে। অর্থাৎ এখানে দেখেন ঐক্যটা কিভাবে হয়, যখন মানুষের ইন্টারেস্টটা ডেভেলপ করে এবং একজন ইন্টারেস্টের সাথে যখন আরেকজনের ইন্টারেস্টটা মিলে যায়, তখন কিন্তু একটা কি হয়, একটা ঐক্য তৈরি হয়। এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে কাঠামোগত কারণে উপনিবেশিক উৎপাদনের অধীনেই কিন্তু তখন এই ধরনের সামাজিক ঐক্যগুলো গড়ে উঠেছিল, এবং এই ঐক্য গড়ে ওঠার কারণেই কিন্তু তারা যে আন্দোলনটা, কৃষক আন্দোলন, সেটা গতিশীল হয়েছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আমরা ডিসকাশনে আমরা উপনিবেশিক উৎপাদন কাঠামোর কথাটা বারবার বলছিলাম, উপনিবেশিক উৎপাদন কাঠামো। এখন এই উপনিবেশিক উৎপাদন কাঠামোটা আসলে বলা হচ্ছে যে আমরা দুই ধরনের প্রশ্নের মাধ্যমে কিন্তু এটার উত্তরটা আমরা খুঁজে পেতে পারি। যেমন একটা হচ্ছে যারা সাম্রাজ্যবাদী ছিল, সাম্রাজ্যবাদী কারা, যারা বিদেশি পুঁজি আমাদের উপর যারা অ্যাপ্লাই করেছে, অর্থাৎ বিদেশি পুঁজির সহায়তায় উপনিবেশিক এলাকায় যে পুঁজির বিকাশ ঘটে। হ্যাঁ, উপনিবেশিক একটু আগেই বলেছিলাম, এখানেই আসলে উপনিবেশিক যে শক্তি, সেই শক্তির সহায়তায় কিন্তু ভারতের পুঁজির যে বিকাশ লাভ সেটা কিন্তু করতে থাকে। এটাকে সাম্রাজ্যবাদী পুঁজি যদি আমরা বলি, সেটা ঠিক আছে। আবার আরেক সেন্সে আমরা যদি বলি যে এই সাম্রাজ্যবাদী পুঁজি বিশ্ববাজারের সাথে কি করে সংযোগ ঘটায়। এই সাম্রাজ্যবাদী আসলে একটা সময় আসে জিনিসগুলো তখন আর উইদিন দ্য কান্ট্রি থাকে না। হ্যাঁ, এটা তখন কি হয়, এটা তখন বাইরের গ্লোবালি এটাকে তখন অর্থাৎ গ্লোবাল যে একটা নেচার, গ্লোবাল যে একটা ইকোনমি, সেটার সাথেই কিন্তু এটাকে আপনার এটা মিশে যায়, এটা একত্রিত হয়ে যায়। তো সুতরাং সেই গ্লোবাল যে নেচারটা, সেই নেচারের যে ধরন, সেই ধরনের সাথে আমরা যদি ইন্ডিয়ান উৎপাদন পদ্ধতির যে নেচারটা, সেটাকে যদি আমরা কিছুটা তুলনা করি, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা এক ধরনের উপনিবেশিক উৎপাদন কাঠামো। আবার আরেকটাকে বলতে পারি যে উপনিবেশিক উৎপাদন পদ্ধতিতে যে শ্রেণীর যে চরিত্রটা, সেই শ্রেণীর চরিত্রটা এখানে আপনারা দেখবেন যে উপনিবেশিক উৎপাদন, উপনিবেশিক আমল যখন ছিল, বলা হচ্ছে যে তখন এখানে যে একটা সত্যিকার মিডল ক্লাস এখানে ডেভেলপ করেনি। কেন সত্যিকার মধ্যবিত্ত শ্রেণী ডেভেলপ করেনি, সেটার অনেক কারণ ছিল। বলা হচ্ছে এই মধ্যবিত্ত শ্রেণী যদি ডেভেলপ করে, তাহলে তারাই কিন্তু এক সময় উপনিবেশিক শক্তির বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়াবে। সেই জন্য এখানে কোনো মধ্যবিত্ত শ্রেণী বিকাশ করতে দেওয়া হয় না বা বিভিন্ন ধরনের ব্যারিয়ারের সৃষ্টি করা হয়েছে। এখন এই যে উৎপাদন পদ্ধতি, ভারতীয় উৎপাদন পদ্ধতিতে এই যে শ্রেণীর যে সমন্বয়টা, সেই শ্রেণীর সমন্বয়টা কিভাবে ঘটেছে, সেই প্রশ্নের উত্তরের মাধ্যমেই কিন্তু আসলে আমরা যে ভারতীয় উৎপাদন পদ্ধতির যে বিষয়টা বা যে নেচারটা, সেটাকে আমরা খুঁজে পাই। এই আলোচনাটা হচ্ছে কার আলোচনা? এটা হচ্ছে হামজা আলাভির যে ডিসকাশন বা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা উনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের মোটামুটি? জি ম্যাম।
ইয়েস ম্যাম, কিছুটা বুঝতে পেরেছি। ভাই কিছুটা ম্যাম, বোঝা গেলেই হবে। ম্যাম আরে, ম্যাম কাইন্ডলি বলেন ম্যাম ম্যাম বলেন। কাইন্ডলি যদি আপনি, জি ম্যাম, আপনি যদি আমাদেরকে টিচিং ম্যাটেরিয়ালসটা, আপনার লেকচার শিটটা বা হ্যান্ড আউটটা যদি আমাদের ক্যাপ্টেনদের কাছে একটু প্রোভাইড করেন ম্যাম, আপনার লেকচারের পরে আমরা একটু পড়লে এটা আমাদের সাস্টেনেবল হবে আর কি। আমরা তো এটা পাইছি ম্যাম, এটা আমরা তো পেয়েছি, ইমেল মাধ্যমে পেয়েছি এবং ওইটা তো দেখে দেখে ক্লাসগুলো করছি। আজকে তো মানে দেখে ক্লাস করছি এবং খুব মজাও ভালো লাগছে, লাইন বাই লাইন, বা যেটা বুঝতে পারছি না সেটা তো মানে বুঝতে পারছি। ও আচ্ছা 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 আচ্ছা। আজকের যে টপিকটা, এই টপিকটাতে কিন্তু অন্য যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলোতে আমি কিন্তু আপনাদের এই হ্যান্ড নোটটার উপর খুব বেশি ডিপেন্ড করি নাই। হ্যাঁ, যেমন এই আজকে এটা পুরোটাই আছে ম্যাম, ভুইয়া স্যারের ইয়েটাতে পুরোটাই 68 71 থেকে 68 কত পৃষ্ঠা যেন আছে। আজকেরটা মোটামুটি আমি এটাই ফলো করার চেষ্টা করেছি। এখানে আমি অন্য ম্যাটেরিয়ালস হয়তো নেক্সট আরেকটা ক্লাস নেব, সেখানে আমি অন্য আরেকটা ম্যাটেরিয়ালস থেকে ঢুকাবো। কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য, আপনাদেরকে যেন জিনিসটা সহজ বদ্ধভাবে উপস্থাপন করা যায়, সেজন্য কিন্তু আমি এশিয়াটিক মোটর প্রোডাকশনের ক্লাসগুলো এখান থেকে নিই নাই, সামন্তবাদের ক্লাসগুলো এখান থেকে নিই নাই, ইন্ডিয়ান টাউনের ক্লাসগুলো এখান থেকে নিই নাই, ওগুলো কিছুই কিন্তু আমি এখান থেকে ধরি নাই, বুঝছেন? কেননা আমার মনে হয়েছে যে আমি যে মেটেরিয়ালস গুলো ইউজ করেছি সেগুলো আপনাদের জন্য কম্পারেটিভলি আরেকটু সহজ হবে। সেই জন্য শুধু আজকের ক্লাসটা আমি মোটা ডিরেক্ট এখান থেকে নিয়েছি। তবে আমার ইয়ে আছে যে নেক্সট ক্লাসটা আমি হয়তো নতুন আরেকটা রেফারেন্স দিয়ে, নতুন কোনো ম্যাটেরিয়ালস দিয়েই আমি অন্যভাবে আপনাদের একটু দেখার চেষ্টা করব। ম্যাম, যে দুইটা বইয়ের কথা বলা হয়েছিল ওই দুইটা বই আমরা প্রায় মানে